বিদ্যা হলো সবথেকে বড় সম্পদ। বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না, বরং প্রত্যক্ষ পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে। পড়ছিলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি বিখ্যাত উক্তি। আজ তার জন্মদিন। তার জন্মদিনে তাকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের সকাল। শুভ সকাল। আমন্ত্রণ কেওয়াইসি নিবেদিত সকাল 24-এ। আজ বৃহস্পতিবার 11 আশ্বিন 1431 বঙ্গাব্দ এবং 26 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, আজ সকাল 24 আয়োজন শুরু করব আবহাওয়া বার্তা দিয়ে। আমরা দেখে নেব গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ড, সেই সাথে আজকের দিনে আবহাওয়ার পূর্বাভাসটিও আমরা এক নজরে জানব। চলুন তবে জেনে আসি। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.1 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল খুলনার কয়রা উপজেলায় 24.3 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে 33.3 ডিগ্রি সেলসিয়াস। রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। দর্শক, আজ সারা দিন বিভিন্ন বিভাগে কেমন কাটবে দিনটি, আমরা তারই পূর্বাভাস জানছিলাম। এবার একটু আমরা সরেজমিনে একটু আবহাওয়া পরিস্থিতি নিয়ে জেনে আসব। গত 2 দিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আজও রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দর্শক, আমরা একটু আবহাওয়া পরিস্থিতি জানতে আমরা চলে যাব নাটোরে। নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস কুমার সরকার, আমরা দেখতেই পাচ্ছি বৃষ্টি হচ্ছে এবং নাটোর তো একটি কৃষি প্রধান এলাকা এবং নাটোরে আমরা যতদূর জানি যে আবহাওয়া অফিস নেই, তো কিভাবে আসলে সবকিছু সমাধান করা হয়, জানা যায় কিভাবে কি করা হয় এবং সেগুলো আমাদের জানাবেন, কোনো ধরনের সমস্যা পোহাতে হয় কিনা, কি অবস্থা দেখছেন সেখানকার? সারিকা, এখন কিন্তু আসলে প্রকৃতিতে শরৎকাল, তারপরেও যে বর্ষার আমেজ। শুভ সকাল। আমি এখন দাঁড়িয়ে রয়েছি নাটোরের দীঘাপতিয়া যে উত্তরা গণভবন রয়েছে, প্রধানমন্ত্রীর সারা দেশের মধ্যে দ্বিতীয় বাসভবন, সেখানে আমি যখন কথা বলছি আপনার সঙ্গে সেই মুহূর্তে কিন্তু এই যে ঘন্টা, সেই ঘন্টায় ঘন্টাধ্বনি পড়ছে। আমি বৃষ্টিতে ভিজছি। তো আসলে বর্ষা এবং বৃষ্টির সময় রবীন্দ্রনাথ ছাড়া কল্পনা করা যায় না। রবীন্দ্রনাথের সেই কবিতার লাইন আমার মনে পড়ছে যে এমনও ঘনঘোর বর্ষায় এমনও দিনে তারে বলা যায়। আসলে প্রিয়জনকে বলার যে কথা, সেই কথাই কিন্তু আমরা আকাঙ্ক্ষা করি। তো যাই হোক, আপনি যে কথাটা বলছিলেন যে নাটোরে যেহেতু আবহাওয়া অফিস নেই, তো কিভাবে এখানকার মানুষজনের আবহাওয়া বিষয়ে বার্তা পেতে হয়। আমাদের আসলে মূলত রাজশাহী ঈশ্বরদী, আপনার পাবনা জেলার ঈশ্বরদীতে আবহাওয়া অফিস রয়েছে, সেখান থেকেই আবহাওয়া বার্তাগুলো আমাদেরকে সংগ্রহ করতে হয় এবং এইভাবেই কিন্তু চলছে। স্বাধীনতা পরবর্তী উত্তর সময়ে নাটোরের আশপাশে বিভিন্ন জেলায় আবহাওয়া অফিস স্থাপিত হলেও নাটোরে কিন্তু এই আবহাওয়া অফিস স্থাপিত হয়নি।
আর এই বর্ষামুখর দিনে জানেন যে আমাদের যে প্রকৃতির যে ভালো দিকগুলোর থেকে খারাপ দিকগুলোই বেশি আকর্ষিত, মানে বেশি ফুটে ওঠে। বিশেষ করে চারিদিকে জলাবদ্ধতা সহ রাস্তাঘাটের যে পরিস্থিতি হয়, এই টানা বর্ষণে কিন্তু বিভিন্ন রাস্তা আপনার ভেঙে গেছে, বিভিন্ন রাস্তাগুলো ভেঙে গেছে। পাশাপাশি যে আমাদের যে অবকাঠামোগত যে মানুষের জলাবদ্ধতা বিভিন্ন রাস্তাঘাট, এরই মধ্যে কিন্তু বিভিন্ন প্রান্তে তলিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এছাড়া জনগণের যে দুর্ভোগ, তারা বাইরে বের হতে পারছেন না, এই বর্ষার কারণে তারা বাজারঘাট ভালো মতো করতে পারছেন না। সর্বক্ষেত্রেই আসলে এক ধরনের ভোগান্তি তৈরি হয়েছে। বিশেষ করে সকালবেলা যে অফিস যাবেন সেই যাত্রী তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আর শুভ সকাল, এই সকাল বর্ষার সকাল সবার জন্য কল্যাণ বয়ে আনুক, এই বার্তা রেখেই শেষ করছি। ধন্যবাদ সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা নাটোর থেকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানছিলাম। আমরা দেখছিলাম বৃষ্টি হচ্ছে এবং দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, সেই সাথে সাথে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, আর তার কারণ হিসেবে, তার ফল হিসেবে ডেঙ্গুর প্রকোপও বেড়ে চলেছে। দর্শক, আমরা একটু এবারে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জেনে আসবো। আমরা চলে যাব শেরপুরে। শেরপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ইমরান হাসান রাব্বি। ইমরান হাসান রাব্বি, আমরা বলছিলাম দিনে দিনে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে, জলাবদ্ধতাও বাড়ছে। আসলে শেরপুর কি অবস্থা দেখছেন? শেরপুরে আশঙ্কাজনক হারে আসলে ডেঙ্গু পরিস্থিতি বাড়ছে। আমরা গতকাল কথা বলেছিলাম শেরপুর জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সেলিম মিয়ার সাথে। তিনি আমাদেরকে বলেছেন যে গতকালকেও শেরপুর জেলা হাসপাতালে 12 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন এবং গত 15 দিনের ব্যবধানে এই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন 106 জন। আমরা দেখেছি আসলে শেরপুর পৌর শহরের যেই ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থার কারণেই অনেকটা নাকাল থাকার কারণেই মূলত মশার উপদ্রব অনেকটা বেড়েছে। যদিও শেরপুর জেলা হাসপাতাল কর্মরত চিকিৎসকরা এবং এখানকার তত্ত্বাবধায়ক তিনি আমাদেরকে জানিয়েছেন যে শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসা নেওয়া সকল রোগী মূলত ঢাকা ফেরত। তারা ঢাকায় বিভিন্ন কারণে গত 1 মাস বা 15 দিনে গিয়েছেন এবং সেখানে গিয়ে মূলত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাড়ি ফিরেছেন। এবং এই মুহূর্তে এই হাসপাতালে শেরপুরের 5 উপজেলা এবং তার পার্শ্ববর্তী জামালপুরের বকশীগঞ্জ উপজেলা এবং কুড়িগ্রামের রৌমারী উপজেলার রোগীরা কিন্তু এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন। তবে স্থানীয়দের অভিযোগ রয়েছে যে এই শেরপুর জেলা হাসপাতাল এবং শেরপুর পৌর শহরের যে বিভিন্ন এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে বিভিন্ন সময়ে যে ময়লা আবর্জনার স্তূপ থাকে এবং সেক্ষেত্রে যে অপরিচ্ছন্ন পরিবেশ থাকে, সেই পরিবেশের কারণেই কিন্তু মূলত এখানে মশার উপদ্রব বাড়ছে। এবং শেরপুর পৌরসভা থেকেও কিন্তু সাম্প্রতিক সময়ে যদি আমরা বলে থাকি যে গত 1-1.5 মাসের ভিতরে কিন্তু মশক নিধন কোনো কার্যক্রম তারা পরিচালনা করেনি, এবং যার কারণে শেরপুর পৌরবাসী যারা রয়েছে তারা কিন্তু বলছেন যে মশার এই উপদ্রব বেড়েই চলছে। যদি এটা খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান না করা যায় বা মশক নিধন কার্যক্রম যদি পরিচালনা না করা হয়, তাহলে ডেঙ্গুর উপদ্রব শেরপুরে আরও বাড়বে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। এই ছিল আমার কাছে ডেঙ্গু আক্রান্ত রোগীর এবং ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ খবর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শেরপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানছিলাম। ডেঙ্গু পরিস্থিতি কিন্তু আসলে সারা দেশেই দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। এই সময়টাতে আপনারা সাবধানে থাকবেন এবং আশপাশের পরিবেশটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। দর্শক, আমরা আয়োজনের শুরুতেই বলছিলাম আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, তাকে শুভেচ্ছা জানিয়েছিলাম। এবারে আমরা জানবো তার সাথে সাথে আর কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিন, তাদেরও শুভেচ্ছা জানাবো, সেই সাথে তাদের কয়েকটি কাজ নিয়েও আমরা জানবো। 1820 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি ছিলেন 19বিংশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে 1839 সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তিনি প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজপাঠ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনি। 1888 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ কবি থমাস স্টিয়ার্নস এলিয়ট। এলিয়ট ছিলেন একাধারে প্রাবন্ধিক, প্রকাশক, নাট্যকার, সাহিত্য ও সমাজ সমালোচক এবং 20 শতকের সবচেয়ে প্রভাবশালী কবিদের একজন। 1889 সালের এই দিনে জন্মগ্রহণ করেন
জার্মান দার্শনিক মার্টিন হাইডেগার। কন্টিনেন্টাল দর্শন ধারণার অন্যতম প্রবক্তা হিসেবে তাকে বিবেচনা করা হয়। তার প্রবর্তিত দার্শনিক তত্ত্ব ও ধারণা সাহিত্য, রাজনৈতিক তত্ত্ব, শিল্প ও স্থাপত্য, সাংস্কৃতিক নৃতত্ত্ব, মনসীমাক্ষাবিদ্যাকে প্রভাবিত করেছে। সত্তার নিগুড় বাস্তবতার মধ্যে বিদ্যমান পারস্পরিক ক্রিয়া হাইডেগারের দর্শনের মূল বিষয়। 1923 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বলিউডের চিরসবুজ অভিনেতা দেবানন্দ। একাধারে তিনি ছিলেন অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক। 1950-এর দশক এবং 60-এর দশকে দেবানন্দ হিন্দিভাষী তরুণদের নিকট দারুণ জনপ্রিয় ছিলেন। 1946 সালে হাম এক হায় সিনেমার মাধ্যমে বলিউড জগতে পা রাখেন দেবানন্দ। 1949 সালে তিনি নবকেতন ফিল্মস নামে ফিল্ম স্টুডিও প্রতিষ্ঠা করেন। 1981 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মহিলা টেনিসের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় সেরেনা জামেকা উইলিয়ামস। তিনি আমেরিকান পেশাদার টেনিস খেলোয়াড় এবং মহিলাদের একক টেনিসে সাবেক বিশ্বের প্রথম স্থান অধিকারকারী। তিনি 23টি গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জিতেছেন, ওপেন টেনিসে যে কোনো খেলোয়াড়ের মধ্যে সর্বাধিক। 2019 সালে তিনি ফোর্বস সর্বোচ্চ বেতনভোগী ক্রীড়াবিদের তালিকায় 63তম স্থান অর্জন করেন। দর্শক, বিশিষ্ট জন তো বটেই, সেই সাথে আপনারা যারা সকাল 24 সাথে যুক্ত আছেন, আপনাদের কিংবা আপনাদের আপন জনের যাদের আজ জন্মদিন, তাদেরকেও সকাল 24 পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনার দিনটি অনেক ভালো কাটুক, রঙিন কাটুক, এই প্রত্যাশা রাখছি। দর্শক, দুর্গাপুজো একেবারে দরজায় যেন কড়া নাড়ছে, আর তাই প্রতিমা তৈরিতেও ব্যস্ত সময় পার করছেন কারিগররা। আমরা এই বিষয়ে আরো জানবো। আমরা একটু গোপালগঞ্জের প্রস্তুতি নিয়ে জানবো। আমরা চলে যাব গোপালগঞ্জে, সেই সাথে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদল সাহা। বাদল সাহা, শুভ সকাল। আমরা দেখছি আপনি পালপাড়াতে আছেন, প্রতিমা তৈরির কাজ চলছে, সামনে দুর্গাপুজো একেবারে চলেই এসেছে বলা যায়। কেমন দেখছেন প্রস্তুতি আসলে? শুভ সকাল। আগামী 2 অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের সূচনা হবে। এরপর 9 অক্টোবর থেকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে গোপালগঞ্জে দেবী দুর্গাপূজা শুরু হবে। এই দুর্গাপুজো চলবে আগামী 13 অক্টোবর পর্যন্ত। যেহেতু আর কয়েকদিন পরেই দুর্গাপুজো, আর এই পুজোকে কেন্দ্র করে যারা পাল রয়েছে তারা কিন্তু ব্যস্ত সময় পার করছেন। যেহেতু তারা এক একজনে 4 থেকে 6টি করে প্রতিমা তৈরি করছেন, সেই কারণেই যে কাজের ব্যস্ততা, সেই ব্যস্ততার কারণে তারা দিন রাত পরিশ্রম করে এই প্রতিমা তৈরিতে রয়েছেন, যে পুজো শুরুর আগেই তারা এই প্রতিমা যেন তারা তৈরি করে দিতে পারেন, এবং যারা আয়োজকরা রয়েছেন তারা যেন এই পুজোটা ঠিকভাবে করতে পারেন। আর যেহেতু গোপালগঞ্জে এবছর আপনার 1243টি রেকর্ড পরিমাণ দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। আমি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে গোপালগঞ্জে যেহেতু এবার ব্যাপক দুর্গাপুজো অনুষ্ঠিত হবে, সে কারণে যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা তারা নিচ্ছেন, এবং যেসব এলাকায় মন্দির কমিটি রয়েছে তাদের সাথেও তারা মিটিং করেছেন, যাতে পুলিশ প্রশাসনের পাশাপাশি নিজেদের যে স্বেচ্ছাসেবক রয়েছে তারা যেন সেটি দিয়ে থাকেন, এবং যে মন্দিরের যে নিরাপত্তা সেটিও প্রশাসনের পাশাপাশি তারা যেন নিশ্চিত করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে যে ইতিমধ্যে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন মন্দির কমিটির সাথে তারা মিটিং করেছে, যাতে কোনো প্রকার অরাজকতা বা কোনো প্রকার হামলার ঘটনা না ঘটে সেদিকে সকলকে দৃষ্টি রাখতে বলেছে, এবং মন্দিরগুলোতে যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হবে বলে জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই আয়োজক যারা রয়েছেন তারা যেহেতু বন্যা এবং যে 5ই আগস্টের যে একটি ঘটনা ঘটেছে, সে কারণে তারা এবার জাঁকজমকপূর্ণ না হলেও সীমিত পরিসরে তারা এই পূজা আয়োজন করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের দুর্গাপূজা উদযাপনের সবশেষ খবর। বাদল সাহা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আমরা গোপালগঞ্জ থেকে তারই প্রস্তুতি নিয়ে জানছিলাম মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি চলছে, এবং প্রতিমা তৈরির কারিগররা ভীষণ ব্যস্ত সময় পার করছে। আমরা প্রত্যাশা রাখছি প্রত্যাশা অনুযায়ী এবং প্রস্তুতি অনুযায়ী খুবই উৎসবমুখর পরিবেশে পালিত হবে এই দুর্গাপূজা। দর্শক, এবার একটু আমরা পত্রিকায় চলে যাব।
আমরা দেখে নেব আজকের দিনের সব প্রধান প্রধান শিরোনামগুলো। বরাবরের মতোই হাতে রয়েছে কয়েকটি পত্রিকা। আমরা সমকাল দিয়ে শুরু করব। সমকালের শুরুতে যেই শিরোনামটি আমি পড়ছি, বাংলাদেশের সংস্কারে অকুণ্ঠ সমর্থন। ইউনুস বাইডেন বৈঠকের পর বিবৃতি হোয়াইট হাউসের। রোহিঙ্গা সংকট সমাধানে 3টি প্রস্তাব, আন্তর্জাতিক সম্মেলনের আহ্বান। বাংলাদেশের নতুন যাত্রায় বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা। বিশ্বের সামনে পরিচয় করিয়ে দিলেন অভ্যুত্থানের পেছনের কারিগরকে। কুষ্টিয়া থেকে কানাডা, হানিফের সম্পদ সর্বত্র। 1.5 দশকেই জিরো থেকে হিরো। 20,000 টাকার মাসিক আয় কাগজে কলমে, এখন 30 লাখ। 15 বছর আগে কোনো স্থাবর সম্পত্তি ছিল না, এখন বিভিন্ন জেলায় অন্তত 70 একর জমি। গুলশানের অভিজাত এলাকায় সুরম্য বহুতল ভবন। দর্শক, এই ছিল সমকালের প্রধান শিরোনামগুলো। সমকালের পরে আমরা প্রথম আলোতে চলে যাব। সংস্কার নিয়ে ঐক্যমত্য ও ভোটার তালিকা হলে নির্বাচনের তারিখ। নিউ ইয়র্কে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের গঠিত 6টি কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। তরুণেরাই গড়বেন নতুন বাংলাদেশ। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের তরুণেরাই নতুন বাংলাদেশ গড়বেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রতিপক্ষকে কোণঠাসা রেখে শফিকুলের সম্পদের পাহাড়। আওয়ামী লীগ সরকারের পতনের পর নাটোরের সাবেক এমপি শফিকুলের অঘোষিত সাম্রাজ্য এখন ধ্বংসস্তূপ। দর্শক, এই ছিল প্রথম আলোর প্রধান শিরোনামগুলো। তারপরে আমরা কালের কণ্ঠে শিরোনামগুলোতে একটু চোখ বুলিয়ে নেব। বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা। আমরা প্রথম আলো সমকালেও এই শিরোনামটি দেখছিলাম। সামান্য চাল ব্যবসায়ী থেকে অঢেল সম্পদের মালিক। সাবেক খাদ্যমন্ত্রী নওগাঁর সাধনের অপকীর্তি। ভাই লীগ ও সিন্ডিকেট লীগের নিয়ন্ত্রণ করত সব। টাকার সম্পদের উৎস নিয়ে মানুষের প্রশ্ন। 3 মাসে দেশে কোটিপতি বেড়েছে প্রায় 3,000। বাংলাদেশের ব্যাংকগুলোতে কোটি টাকা রয়েছে এমন হিসাবের সংখ্যা দিন দিন বেরিয়ে চলেছে। বিশেষ করে আর্থিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির চাপের মধ্যেও বড় অঙ্কের জমার হিসাবের সংখ্যা বাড়ছে। দর্শক, কালের কণ্ঠে শিরোনামের পরে আমরা দৈনিক ইত্তেফাকে চলে যাব। সহায়তায় প্রতিশ্রুতি IMF প্রধানের। সংস্কার ও ভোটার তালিকার পর নির্বাচনের দিনক্ষণ। ডক্টর ইউনুস, রোহিঙ্গা সংকটের সমাধান না হলে সমগ্র অঞ্চল সমস্যায় পড়বে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গতকাল কামরাঙ্গীরচর 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে তোলা ছবি, এখানে একটি ছবি দেখানো হয়েছে। ট্রাইব্যুনালে গুমের অভিযোগ নিয়ে ভুক্তভোগী 9 পরিবার। আইনে এটা অপরাধ হিসেবে বিচারের সুযোগ রয়েছে চিফ প্রসিকিউটর। রাজপথ থেকে এবার গুমের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। দৈনিক ইত্তেফাক গেল। এবারে আমরা সবশেষে বণিক বার্তার শিরোনামগুলো দেখব। জুলাইয়ে সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও সুদ পরিশোধ হয় ব্যাংক থেকে ঋণ করে। চলতি 2024-25 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলনে উত্তাল ছিল গোটা দেশ। আন্দোলন ও সরকার ইন্টারনেট বন্ধ করে দেওয়ার প্রভাবে প্রায় স্থবির হয়ে পড়েছিল দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য। এই অবস্থায় পরিচালন ব্যয় মেটাতে সরকারকে দ্বারস্থ হতে হয় ব্যাংক ঋণের। সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ বাংলাদেশকে ফিরিয়ে দিতে ব্রিটিশ এমপির চিঠি। যুক্তরাজ্যের লন্ডনের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যে সম্পদ আছে তা বাংলাদেশকে অবশ্যই ফিরিয়ে দেওয়ার দরকার বলে মনে করেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আফসানা বেগম। বাতিল পরীক্ষার মূল্যায়ন এসএসসির নম্বরের ভিত্তিতে। এসএসসির ফল অক্টোবরের মাঝামাঝি সময় প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষার ফল। মাধ্যমিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে হবে বাতিল করা এইচএসসি বা সম্মানের পরীক্ষার ফল।
দর্শক, বণিক বার্তা সহ এই ছিল মোটামুটি কয়েকটি পত্রিকার আজকের দিনের প্রথম পাতার প্রধান প্রধান শিরোনামগুলো। চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে। দর্শক, 150 বছরের ইতিহাসের সমাপ্তি। কলকাতায় বন্ধ হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ট্রাম। মডেল হিসেবে এখন থেকে মাত্র একটি রুটে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যানজট ও দুর্ঘটনা এড়াতেই ট্রাম পরিষেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আমরা একটি প্রতিবেদনের মাধ্যমে আরো বিস্তারিত জানব। চল রাস্তায় সাজি ট্রাম লাইন আর কবিতায় শোয়ে কাপ্লে। ট্রাম নিয়ে এমন হাজারো আবেগী কথামালা কলকাতাবাসীর হৃদয় জুড়ে। সব ভালোরই একদিন শেষ হয়। ছুটে চলা সময়ে এবার বিদায়ের ঘণ্টা বাজলো ট্রামেরও। ঐতিহ্য আর ভালোবাসার 151 বছরের সেতু বন্ধনটি অবশেষে ছিন্ন হলো। ধীর গতি ও আকারে ছোট এই বাহন হালামলে বড্ড বেমানান। তারপরও রাজপথের মাঝ দিয়ে এতদিন চলছিল ধুঁকে ধুঁকে। এবার পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর জানায়, ট্রাম পরিচালনায় আর আগ্রহী নয় রাজ্য সরকার। বালিগঞ্জ ধর্মতলা ও শ্যামবাজার ধর্মতলা রুটে শেষ যে দুটি ট্রাম চলতো সেটি আর চলবে না। আজকের অবস্থার মধ্যে দাঁড়িয়ে কলকাতায় ট্রাম চালানো সম্ভব নয়। আমরা একটি মাত্র রুটের জন্যই ভাবছি। কলকাতায় ট্রাফিক যেভাবে কন্ট্রোল হচ্ছে, এটাকে আমাদের বজায় রাখতে হবে। সাধারণ মানুষের যাতায়াতের বাহন হিসেবে ট্রামের যাত্রার ইতি ঘটলেও স্মৃতিরোমন্থনের সুযোগ থাকছে। পর্যটকদের জন্য ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত চলবে একটি ট্রাম। 15 বছর আগেও 1 ডজন রুটে সচল ছিল এই যান। তাই ঐতিহ্য রক্ষায় ট্রাম বন্ধের বিপক্ষে নাগরিকদের একাংশ। ট্রামটা তাড়াতাড়ি গতি নেই বলে তাকে উঠিয়ে দিতে হবে, এরকম কোনো এটা ঠিক জিনিস না, কারণ এটা একটা ঐতিহ্য ধরে রেখেছে। ট্রামকে পুরোপুরি তুলে দেওয়া এটা যেন কোথাও একটু মানতে অসুবিধাই হয়, কারণ ট্রামের একটা উপকারিতা হচ্ছে ট্রাম একটি পরিবেশ বান্ধব একটি পরিবহন। 1873 সালে উপমহাদেশের প্রথম কলকাতায় চালু হয় ঘোড়ায় টানা ট্রাম। 19 শতকের শুরুতে যাত্রা শুরু করে বিদ্যুৎ চালিত ট্রাম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, তবে এই ছিল কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। সবাইকে আরো একবার শুভ সকাল।